একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের আকাশে তারেক রহমানকে বহনকারী বিমানটি বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছে। সাথে রয়েছে তার পরিবার। আর ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে জন্মভূমিতে ফিরছেন তারেক রহমান। তার রাজস্বিক স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে অধীর অপেক্ষায় লাখো কর্মী সমর্থক জনতা। সপরিবারে তারেক রহমানের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা বেলা ১২টার দিকে। সেখানে আছেন সহকর্মী মিজান আহমেদ। আমরা তো জানছিলাম মিজান আহমেদ সেখানে আছে। এছাড়াও আমাদের আরও সহকর্মী ৩০০ ফিটেও রয়েছেন আমাদের আনোয়ার হোসেন, সেখানেও আমরা জানলাম। এবং আরেকটি তথ্য আমরা যেটা প্রথমেই জানাচ্ছিলাম যে বাংলাদেশের আকাশ সীমায় তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিমানটি প্রবেশ করেছে বাংলাদেশের আকাশ সীমায় এবং সঙ্গে রয়েছে তার পরিবার। এবং সেই বিমানটি প্রথমে সিলেটে নামবে, অর্থাৎ সিলেট বিমানবন্দরে, এবং সেখান থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে। সব মিলিয়ে বলা যায় যে ১২টার মধ্যে তারেক রহমান ঢাকায় ১২টার মধ্যে পৌঁছানোর কথা কিংবা পৌঁছে যাবে। আমাদের সহকর্মীরা আসলে বিভিন্ন বিষয় জানাচ্ছিলেন। সকাল থেকে আসলে নেতাকর্মীদের ঢল, সকাল থেকে বললে ভুল হবে, গত রাত থেকেই আসলে সকাল থেকে যে ঢল দেখছিলাম সেটা তো আমরা দেখাচ্ছিলাম দর্শক আপনাদের। এই মুহূর্তে আমরা একটু সিলেটে চলে যেতে চাই। সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার, সিলেট বিমানবন্দরে। শাহরিয়ার যুক্ত হবেন আমাদের সঙ্গে। সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক বিষয় কেমন দেখছেন শাহরিয়ার, সেটি তো জানাবেন। আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট বিমানবন্দরে নামবে। আপনি বিস্তারিত জানাবেন আমাদের। গিয়েছে আর কিছুক্ষণের মধ্যে সিলেট নামবে। আপনি যদি নিরাপত্তার কথা বললেন, ঠিক আমার পেছনেই কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্য আর্মি, পুলিশ এবং র্যাব, ৩ বাহিনী দিয়ে কিন্তু ঘিরে রাখা হয়েছে পুরো এরিয়া, এবং কাউকেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি এখানে যারা উৎসুক জনতা আছে তাদেরকেও সরিয়ে দেওয়া হচ্ছে। শুধুমাত্র আজকের যারা বিভিন্ন যাত্রী আছেন সেই বিমানবন্দরে ফ্লাই করবেন, সেখান থেকে শুধুমাত্র তাদেরকে চেক করে টিকিট দেখে তারপর তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে। এছাড়া আশেপাশের যত মানুষ আছে কাউকেই কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি গণমাধ্যম কর্মী যারা আছে তাদেরকেও কিন্তু সেখানে কোনো এই অ্যাক্সেস দিচ্ছে না তারা। এবং এখানের যে নিরাপত্তা ব্যবস্থা, প্রত্যেকটা গাড়ি থেকে শুরু করে প্রত্যেকেই আর্মি, পুলিশ এবং র্যাব ৩ চেকিং করে ঢুকাচ্ছেন, এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে। কারণ আগে থেকেই বলা হয়েছে এখানে কাউকেই ভিড় করা যাবে না। এবং বিএনপির থেকেও আমরা যেটা জানতে পেরেছি যে নেতাকর্মীদের যারা যারা আছেন সবাইকে আসলে ওই ৩০০ ফিট মঞ্চে সেখানে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। আরও যে জায়গাগুলো আছে বিমানবন্দর থেকে শুরু করে সব জায়গায় কিন্তু পরিষ্কার করে দেখছে। আপনারা দেখতেছেন যে আর্মি কিন্তু এখনো পরিমাণ কোনো মানুষকে ঢুকতে দিচ্ছে না এবং সরিয়ে দিচ্ছে, আপনারা কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন। এবং তারেক রহমান কিন্তু আর কিছুক্ষণের মধ্যে হয়তো ৯টা ৫৫ এই সিলেট ওসমানী বিমানবন্দরে কিন্তু তিনি নামবেন, এবং সেখান থেকে যতটুকু জানতে পেরেছি ১ ঘন্টার মতো যাত্রাবিরতি থাকবে। সেই যাত্রাবিরতি তিনি বিমান থেকে নামবেন না, সেই বিমানের ভিতরে অবস্থান করবেন। সেখান থেকে তিনি ঢাকায় যাবেন। আর ঢাকায় তো তার জন্য ঐতিহাসিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে ৩০০ ফিটের, সেখানে তিনি যাবেন এবং অল্প কিছুক্ষণ সময় সেখানেও থাকবেন। এরপরই সেখান থেকে তিনি এভার কেয়ারে যাবেন তার মা আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে। এবং আমরা কিন্তু এখন এরই মধ্যে জানতে পারছি যে ফ্লাইটটি কিন্তু বগুড়ার আকাশসীমার ভেতরে আছে। সো আর বোঝাই যাচ্ছে যে হয়তো আর কিছুক্ষণের মধ্যে হয়তোবা ১০ মিনিট কিংবা ১৫ মিনিট নাগাদ কিন্তু এই বিমানবন্দর, সিলেট বিমানবন্দরে কিন্তু তারেক রহমানের বিমানটি এসে পৌঁছাবে। এবং এখান থেকে যারা যারা আছে সবাইকে সরিয়ে দেওয়া হচ্ছে। আর্মি কাউকে ঢুকতে দিচ্ছে না, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রেদওয়ান। নিশ্চয়ই শাহরিয়ার, আপনি জানাচ্ছিলেন যে যখনই তারেক রহমানের বিমানটি সিলেটে অবতরণ করবে নিশ্চয়ই আমরা তখন যুক্ত হব এবং জানার চেষ্টা করব সেখানকার পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি। আপনি তো জানালেন, এবং আমি বলতে চাই যে রাত থেকে আসলে জনস্রোত অর্থাৎ বিএনপি নেতাকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এবং জড়ো হচ্ছেন ঢাকার ৩০০ ফিটে। আমি কিছু বিষয় দর্শক আপনাদের জানাতে চাই যে এই ফ্লাইটে কারা কারা রয়েছেন। তারেক রহমান রয়েছেন এবং তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান রয়েছেন, এবং
কন্যা রয়েছেন জাইমা রহমান। এবং ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে 12টার মধ্যে, অর্থাৎ 11টা 45 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে বিমানটি। তার আগে সিলেটে অবতরণ করবে এই বিমানটি, সিলেট হয়ে তারপর ঢাকায় বিমানটি আসবে। এবং দিনের কর্মসূচি সম্পর্কে একটু দর্শক আপনাদেরকে আমি জানাতে চাই যে তারেক রহমানের প্রথম এবং প্রধান অগ্রাধিকার হলো সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার গুরুতর অসুস্থ মাকে দেখতে যাওয়া, যিনি বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উনি দেখতে যাবেন। তবে বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে যাত্রাপথের মাঝামাঝি অর্থাৎ রাজধানীর জুলাই 36 এক্সপ্রেসওয়ে 300 ফিট এলাকায় তিনি অতি সংক্ষিপ্ত সময়ের জন্য দেশবাসীর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানাবেন এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন। সেখান থেকে তিনি হাসপাতালে গিয়ে দেশনেত্রীর পাশে থাকবেন এবং সেখান থেকে তিনি সরাসরি গুলশানের নিজ বাসায় যাবেন। অর্থাৎ তার দিনের যে কর্মসূচি, সেই দিনের কর্মসূচিটা দর্শক আপনাদেরকে জানালাম। ঢাকায় অনেক ঐতিহাসিক স্থান থাকা সত্ত্বেও মানে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে কেন, মানে এই জায়গাটাতেই তারেক রহমান আজকে কৃতজ্ঞতা কেন জানাবেন দেশবাসীর উদ্দেশ্যে, সেই বিষয়টি আমি একটু বলতে চাই। যে এই স্থান নির্বাচনের পেছনে রয়েছে একটি সুস্পষ্ট কৌশলগত মানবিক সিদ্ধান্ত, সেটি হলো জনদুর্ভোগ। অর্থাৎ জনদুর্ভোগ যেন সর্বনিম্ন পর্যায়ে রাখা যায়, সেই বিষয়টি তারেক রহমান বিবেচনা করেছেন এবং সে কারণেই আসলে 300 ফিটে এই আয়োজনটি হয়েছে। এবং তারেক রহমানের নির্দেশনা প্রতিপালন করতে গিয়ে রাজধানীর কেন্দ্রীয় ঐতিহাসিক স্থান যেমন সোহরাওয়ার্দী উদ্যান বা মানিক মিয়া অ্যাভিনিউ ইচ্ছাকৃতভাবেই কর্মসূচির বাইরে রাখা হয়েছে যাতে জনদুর্ভোগ না হয়। সে কারণেই কিন্তু 300 ফিটে এই আজকের এই কর্মসূচি রাখা হয়েছে। আরেকটি বিষয় বলতে চাই যে রাজধানীর একপাশে সম্ভাব্য সর্বোচ্চ দীর্ঘ ও প্রশস্ত সড়ক, যেটি শহরের প্রাণকেন্দ্র থেকে বহু দূরে 300 ফিট প্রশস্ত জুলাই 36 এক্সপ্রেসের শুধুমাত্র একপাশের সার্ভিস লেনকে অতি সংক্ষিপ্ত গণ অভ্যর্থনার স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে। দর্শক, আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ বলা যায় যে 15 থেকে 20 মিনিটের মধ্যে তারেক রহমানকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবে এবং সেখানে কিন্তু বেশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সেটি আমরা দেখছিলাম। এবং একটি বিষয় যে এখনও নিশ্চিত হওয়া যায়নি, সেটি হচ্ছে তারেক রহমান সেখানে নামবেন কি নামবেন না, সেই বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে তিনি বিমানেই থাকবেন এবং সেখান থেকে অর্থাৎ সিলেট থেকে তিনি সরাসরি ঢাকায় চলে আসবেন, অর্থাৎ শাহজালাল বিমানবন্দরে এসে তার বিমানটি অবতরণ করবেন। আমি জানাচ্ছিলাম যে রাত থেকে নেতাকর্মীদের ঢল এবং নানা বিষয় নিয়ে আমাদের সহকর্মীরাও জানাচ্ছিলেন 300 ফিট থেকে। এবং 300 ফিটে আমরা দেখলাম যে জনতার ঢল, অর্থাৎ গত রাত থেকে শুরু হয়েছে জনতার ঢল এবং এখন পর্যন্ত দেখে যা মনে হচ্ছে যে অর্থাৎ তারেক রহমান আসা পর্যন্ত জনতার ঢল আসতেই থাকবে। এবং সকালে আমরা গতকাল রাতে যে পরিমাণ জনসংখ্যা দেখেছি সে পরিমাণের চেয়ে সকালবেলা অনেক অনেক বেশি দেখেছি। এবং এখনও কিন্তু বিএনপি নেতাকর্মীরা আছে এবং জনস্রোত আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ রাজধানীর বিভিন্ন পথ হয়ে আসলে 300 ফিটে মানুষ যাচ্ছে। অর্থাৎ আমি যদি বলি বাংলাদেশের 64টি জেলা থেকে আসলে নেতাকর্মীরা আসছেন এবং তারেক রহমানকে এক নজর দেখার জন্য তারা আসলে তিনি কি দিক নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশনার অপেক্ষায় আছেন এবং তার কথা শুনবেন। তারেক রহমান মূলত সেখানে খুবই সংক্ষিপ্ত সমাবেশ করবেন 300 ফিটে এবং 300 ফিটের সেই সংক্ষিপ্ত সমাবেশ থেকে তিনি চলে যাবেন এভারকেয়ার হাসপাতালে তার মাকে দেখতে, বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। আমাদের সহকর্মীরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছে সিলেট ওসমানী বিমানবন্দরে, অর্থাৎ যেহেতু সিলেটেও অবতরণ করবে বিমানটি। আর 300 ফিট থেকে তো আমাদের সহকর্মী জানাচ্ছিলেনই এবং দেখাচ্ছিলেন যে কী পরিমাণ মানুষের ভিড়। আমরা একটু দেখতে পাচ্ছি যে এত পরিমাণ মানুষের ভিড় আসলে সুনির্দিষ্টভাবে এখন পর্যন্ত সংখ্যাটা আসলে বলা সম্ভব না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর 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 মানুষের আগমন, অর্থাৎ নেতাকর্মীরা চলে আসছে। আর কিছুক্ষণের মধ্যে যখন সিলেটে অবতরণ করবে নিশ্চয়ই আমরা সিলেটের নিরাপত্তা ব্যবস্থা সহ সিলেটে তারেক রহমান নামবেন নাকি বিমানেই থাকবেন এবং সিলেট থেকে সরাসরি উনি ঢাকায় চলে আসবেন, অর্থাৎ তার বিমানটি সিলেটে অবতরণ করবেন, ওসমানী বিমানবন্দরে অবতরণ করবে এবং ওসমানী বিমানবন্দরে অবতরণ করার পর সেখানকার যাত্রী নেমে গিয়ে সেই বিমানটি ঢাকার উদ্দেশ্যে রওনা হবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। এবং এখানে এসে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমরা নেত্রকোনা অতিক্রম করছে
তাকে বহনকারী বিমানটি নেত্রকোনার আকাশসীমা অতিক্রম করছে এবং কিছুক্ষণের মধ্যে সিলেটের দিকে যাবে, অর্থাৎ ওসমানী বিমানবন্দরের দিকে যাবে এবং খুব বেশি সময় নেই, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সিলেট বিমানবন্দরে অবতরণ করবে তাকে বহনকারী বিমানটি। এবং আমরা জানি যে দীর্ঘ 17 বছর পর, অর্থাৎ দীর্ঘ 17 বছর পর তার নির্বাসিত জীবনের অবসান হচ্ছে এবং শেষ হচ্ছে বিএনপি নেতাকর্মীদের অপেক্ষার পালা। সব জল্পনা আর অনিশ্চয়তা কাটিয়ে দেশের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, অর্থাৎ এখন যে বাংলাদেশে তিনি, এটা বলা যায় অর্থাৎ বাংলাদেশের আকাশসীমায় তিনি। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের যে মঞ্চটি সাজানো হয়েছে 300 ফিটের আয়োজন, এবং সবচেয়ে বড় আজকের যে মূল আকর্ষণ যদি বলা যায়, 300 ফিটে নেতাকর্মীদের জনস্রোত, অর্থাৎ তারেক রহমানকে এক নজর দেখার জন্য এবং তারেক রহমানের কথা শোনার জন্য সারা দেশ থেকে নেতাকর্মীরা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এই 300 ফিটে চলে আসছে। অর্থাৎ গতকাল রাত থেকে শুরু করে কেউ কেউ অনেক আগে থেকেই অবশ্য এই কর্মসূচি বিএনপি নেতাকর্মীরা যারা জেনেছেন তারা কিন্তু অনেক আগে থেকেই অনেকেই ঢাকায় এসেছেন। তারা তো এসেছেনই, এছাড়া গতকাল রাত থেকে আমরা বগুড়া থেকে, বিশেষ করে বিভিন্ন জেলা থেকে আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে আমরা দেখেছি যে লঞ্চ, বাস, ট্রেন, অর্থাৎ সড়কপথ, নৌপথ, সব পথেই কিন্তু আসলে নেতাকর্মীরা আসছেন এবং তাদের গন্তব্য এখন কিন্তু 300 ফিট। অর্থাৎ যেহেতু তারেক রহমান 300 ফিটে আসবেন এবং কিছুটা সংক্ষিপ্ত বক্তব্য রেখে তারপর এভারকেয়ার হাসপাতালে যাবেন, সে কারণেই সবার গন্তব্য এখন 300 ফিটে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এত 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 মানুষ, প্রচুর মানুষ। আমাদের ধারণা করা হচ্ছে যে তারেক রহমান যতক্ষণ পর্যন্ত 300 ফিটে আসবেন, অর্থাৎ তারেক রহমান আসা পর্যন্ত কিন্তু এই জনস্রোত থাকবেই। অনেকেই হয়তো এখনও পথে, তারাও কিন্তু চলে আসছেন। আমাদের সহকর্মীরা আসলে নানাভাবে জানাচ্ছিলেন আমাদেরকে। আমরা নিরাপত্তার ব্যবস্থা একটু বলতে চাই প্রথমত, যে ঢাকা শহর সহ, অর্থাৎ তারেক রহমান যেদিক দিয়ে আসবেন সেই পথগুলো কিন্তু নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনী বেশ, আমরা শুনছিলাম যে আমাদের সহকর্মী 300 ফিট থেকে জানাচ্ছিলেন, সেখানেই আইনশৃঙ্খলা বাহিনী বলেছে যে পুরো আইনশৃঙ্খলা বাহিনী পুরো ঢাকা শহরে বেশ ভালো নিরাপত্তা জোরদার করেছে। এবং বিমান অবতরণ করার পর নিশ্চয়ই আমরা সিলেটে আবার যাব, সিলেট থেকে সেখানকার খবরাখবর তো নিশ্চয়ই আমরা জানব। আমরা একটু বলতে চাই যে 25 তারিখ, আজকে 25শে ডিসেম্বর, এই তারিখটি আসলে কেন নির্বাচন করা হলো? এই তারিখটি নির্বাচন করার একটি অন্যতম কারণ হলো জনভোগান্তি পরিহারের লক্ষ্যে তারেক রহমান তার প্রত্যাবর্তনের দিন হিসেবে সরকারি ছুটির দিন, অর্থাৎ 25শে ডিসেম্বর এই দিনটি উনি নির্বাচন করেছেন। এবং এই দিনের পরপরই আরও 2 দিন সরকারি ছুটি থাকায় মোট 3 দিনের টানা ছুটি থাকবে, যা নাগরিক চাপ ও যানজট কমাতে সহায়ক হবে। অর্থাৎ তারেক রহমান এই বিষয়টি মাথায় খুব ভালোভাবেই রেখেছে, তার প্রত্যাবর্তনের দিন যেন মানুষের দুর্ভোগ না হয়, কিংবা যতটুকু সম্ভব মানুষ যেন স্বাভাবিক, ঢাকা শহরের যে অবস্থা স্বাভাবিকভাবে চলতে পারে। সে কারণে কিন্তু ঢাকা শহরের ভেতরে, অর্থাৎ সোহরাওয়ার্দী উদ্যান কিংবা মানিক মিয়া এভিনিউ, এসব জায়গায় কিন্তু তার মঞ্চ করা হয়নি, অর্থাৎ তার বক্তৃতা দেওয়ার স্থান নির্ধারণ করা হয়নি। তার বক্তৃতা দেওয়ার স্থান নির্ধারণ করা হয়েছে 300 ফিটে, যেখানে আসলে ঢাকা শহরের মানুষের দুর্ভোগ আসলে থাকবে না, কিংবা কিছুটা আসলে কম হবে। আমরা সিলেটের দিকে আসলে বিমানটি এগিয়ে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশের আকাশসীমায় বিমানটি প্রবেশ করেছে এবং কিছুক্ষণের মধ্যেই সিলেটে অবতরণ করবে, সিলেট ওসমানী বিমানবন্দরে। ধারণা করা হচ্ছে যে 10 মিনিটের মধ্যেই, ধারণা করা যায় 10 মিনিটের মধ্যেই সিলেট ওসমানী বিমানবন্দরে এই বিমানটি অবতরণ করবে এবং তারপর আমাদের সহকর্মীরা সেখানে রয়েছেন, সেখানকার তথ্য নিশ্চয়ই আমরা জানতে পারবো। আরেকটি বিষয় বলতে চাই, যেহেতু সিলেটের বিমানটি অবতরণ করবে, সিলেটের জনগণের, সিলেটের নাগরিকের যারা বিএনপি নেতাকর্মী রয়েছে তাদের ভীষণ আগ্রহ রয়েছে সিলেট হয়ে যেহেতু ঢাকায় আসবে, অর্থাৎ এখানে একটি ভীষণ রকমের আগ্রহ কাজ করছে সিলেটের মানুষের। সে কারণে আসলে আমরা বারবার আমাদের সহকর্মীদের কাছে জানতে চাচ্ছি যে সিলেটের নেতাকর্মীরা, বিএনপি নেতাকর্মীরা আসলে কি বলছেন, সিলেটের মানুষ আসলে কি বলছেন, সেই বিষয়টি আসলে বারবার আমরা জানানোর চেষ্টা করছিলাম। এছাড়া নিরাপত্তার তো বিষয়টি আছেও, সিলেটে যখন ওসমানী বিমানবন্দরে অবতরণ করবে
সে সময় আসলে নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি আসলে আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন, সেখানে আসলে খুব ভালো নিরাপত্তা ব্যবস্থা এবং সেখান থেকে বিমানটি চলে আসবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকায়। অর্থাৎ বলা যায় যে 12টার মধ্যেই তারেক রহমান ঢাকায় চলে আসবেন, এটা আসলে আশা করাই যাচ্ছে, যেহেতু কিছুক্ষণের মধ্যেই সিলেটে বিমানটি অবতরণ করবে। আমি বেশ কিছু বিষয় জানাচ্ছিলাম, সংবর্ধনার বিষয়ে জানাচ্ছিলাম এবং আমি একটি বিষয় বলতে চাই দর্শক আপনাদের, যে এই স্বদেশ প্রত্যাবর্তনের রাজনৈতিক একটি তাৎপর্য রয়েছে, কিন্তু সেই রাজনৈতিক তাৎপর্যটা একটু বলতে চাই যে বহুল আকাঙ্ক্ষিত এই প্রত্যাবর্তনকে অনেকেই দেখছেন যে বিরাজমান অস্থির পরিস্থিতিতে জনগণের ঐক্য সৃষ্টি এবং গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে। সে কারণেই কিন্তু তারেক রহমানের ফেরা কেবল একটি ব্যক্তিগত প্রত্যাবর্তন নয়, বরং এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণের গভীর আকাঙ্ক্ষা ও প্রত্যাশার প্রতীকে পরিণত হয়েছে। আসলে আমরা যাদের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন বিশেষজ্ঞ, বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, এই রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা, সাধারণ মানুষ সবাই আসলে একটি রাজনৈতিক স্থিতিশীলতা চাইছে। সবাই চাইছে যে একটি সুষ্ঠু নির্বাচন, এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হবে তারা ক্ষমতায় আসবে। আর এক্ষেত্রে বিএনপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ বিএনপি একটি বড় রাজনৈতিক দল বাংলাদেশের, এবং এই বড় রাজনৈতিক দলের বড় নেতা হচ্ছে তারেক রহমান। তার আজকে স্বদেশ প্রত্যাবর্তন, মানে দেশের আকাশ সীমায় তার বিমান, কিছুক্ষণের মধ্যে সিলেটে তার বিমান অবতরণ করবে। আমি কিছু বিষয়ের আরেকটু আপনাদের জানিয়ে রাখতে চাই দর্শক, সেটি হলো যে এই সংবর্ধনার বিষয়টি আসলে জানাতে চাই যে 300 ফিটে যেই জনসভাটি হচ্ছে, সবাই ভাবছেন যে জনসভাটি দীর্ঘ সময় হবে, অনেক নেতাকর্মী হয়তো বিএনপির কথা বলবে, বিষয়টি আসলে তা না। জনসভায় কিন্তু একমাত্র তারেক রহমানই কথা বলবেন, এবং বিএনপির নেতাকর্মীরা যারা কথা বলেছেন, সালাউদ্দিন আহমেদ কথা বলেছেন, গয়েশ্বরচন্দ্র রায় কথা বলেছেন, তারা আসলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপির নেতাকর্মীরা গিয়েছেন, সেখানে তারা কথা বলেছেন, সেখানে তারা তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন। কিন্তু 300 ফিটে কিন্তু বিএনপির অন্যান্য নেতাকর্মীরা যে কথা বলবেন তা কিন্তু না। 300 ফিটে শুধুমাত্র কথা বলবেন তারেক রহমান, এবং সেটি খুবই সংক্ষিপ্ত বক্তব্য হবে। তিনি দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন, এবং তার কোনো দিক নির্দেশনা থাকলে তিনি সেটা নেতাকর্মীদের আসলে জানাবেন, এবং সেখান থেকেই তিনি চলে যাবেন এভার কেয়ার হাসপাতালে তার অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে, সাবেক প্রধানমন্ত্রী যিনি, তাকে দেখতে যাবেন, এবং সেখান থেকে তিনি ফিরবেন হচ্ছে ফিরোজায়, অর্থাৎ তার থাকার জায়গায়, তিনি যেখানে অবস্থান করবেন ঢাকায়। আমি বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি, এবং আমি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই এবং জনগণের উচ্ছ্বাস নিয়ে কথা বলতে চাই। আমি গতকাল রাত থেকে একটি বিষয় লক্ষ্য করছি, যে যখন তারেক রহমান বলেছেন যে আজকে 25 তারিখ তিনি দেশে ফিরবেন, সেই সময় কিন্তু বিএনপির প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অনেক নেতাকর্মী কিন্তু অনেক আগেই ঢাকায় চলে এসেছেন, এবং যারা ঢাকায় অনেক আগেই চলে আসতে পারেননি তারা গতকালকে রাতে রওনা দিয়েছেন। কারণ আমাদের দেশের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা জানিয়েছে, আমরা দেখেছি, মানুষের কথা শুনেছি, বিএনপি নেতাকর্মীদের কথা শুনেছি, এবং আমরা দেখেছি যে নৌপথে, সড়ক পথে তারা আসলে আসছেন, এবং আমরা দেখেছি উপচে পড়া ভিড়। আমরা যদি বলি ট্রেনে উপচে পড়া ভিড়, আমরা দেখেছি হচ্ছে নৌপথে, লঞ্চে উপচে পড়া ভিড়, এবং নেতাকর্মীদের যে ঢল, সেই স্রোত এখন কিন্তু সব 300 ফিটের দিকে, অর্থাৎ রাজধানীর 300 ফিটে সব নেতাকর্মীদের ঢল। এমন কিন্তু না যে এটা খুব বিশাল জনসভা অনেক সময় ধরে হবে, কিন্তু তারেক রহমান খুব স্বল্প সময় কথা বললেও এত বছর পর, দীর্ঘ 17 বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, এবং এই সরাসরি তারেক রহমান, এতদিন ভার্চুয়াল মাধ্যমে তারেক রহমান কথা বলতেন নেতাকর্মীদের সাথে, আজ কোনো ভার্চুয়াল মাধ্যমে কথা বলবেন না, আজকে সরাসরি তারেক রহমান কথা বলবেন একদম নেতাকর্মীদের সাথে। সে কারণেই আসলে আমরা 300 ফিটে দেখতে পাচ্ছি যে জনসমুদ্র, আসলে এই কত সংখ্যক, মানে এখানে নেতাকর্মী হবেন, কত সংখ্যক মানুষ হবেন ঠিক অনুমান করা যাচ্ছে না, কিন্তু জনসমুদ্র, জনস্রোত, সেটা কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। খুব অল্প সময়ের জন্য তারেক রহমান কথা বললেও কিন্তু এত নেতাকর্মী এসেছেন যে তার এই কৃতজ্ঞতা,
তার দিক নির্দেশনা এতটুকু শোনার জন্যই আসলে নেতাকর্মীরা এসেছেন, তাকে ভালোবেসে, বিএনপিকে ভালোবেসে। এবং বিএনপি চেয়ারপারসনের কথা আমি যদি বলি যে এখান থেকে তারেক রহমান বক্তব্য দেবেন এবং আশা করা যাচ্ছে যে তারেক রহমান কৃতজ্ঞতা নিশ্চয়ই দেশবাসীর কাছে প্রকাশ করবেন। সেই সাথে নেতাকর্মীদের উদ্দেশ্যে তো কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য থাকতেই পারে, এমন বক্তব্য তিনি দিতেই পারেন। তারপর কিন্তু এই সংক্ষিপ্ত কথা শেষেই উনি কিন্তু চলে যাবেন এভার কেয়ারে তার মাকে দেখতে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। বেশ কিছু বিষয় আমি বলছিলাম, আইন শৃঙ্খলার বিষয়টি একটু আমি বলতে চাই। ঢাকা শহর সহ তারেক রহমান যে পথে আসলে যাতায়াত করবেন আজকে, সেই পথগুলো আসলে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে। এবং আমি বেশ কিছু বিষয়ে আমি বলছিলাম যে সংবর্ধনা কেন, এটি সংবর্ধনার আয়োজন কেন করা হয়েছে, সবার একটি বিষয় মনে প্রশ্ন জাগছে যে তারেক রহমান যখন আসছেনই জনসভায়, একটা জনসভাই হচ্ছে, তাহলে এত কম সময় থাকবেন কেন? অন্যান্য বিএনপির নেতাকর্মীরা কেন কথা বলবেন না? কেন শুধুমাত্র তারেক রহমান কথা বলবেন? এটির একটি বিষয় হলো যে এটি কোনো জনসভা বা সংবর্ধনা অনুষ্ঠান নয়, বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। কিন্তু এত মানুষ সাধারণত জনসভায় হয়। এটি শুধুমাত্র দেশবাসীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ এবং দেশনেত্রী সহ দেশের সকল মানুষের কল্যাণ কামনায় দোয়ার অনুরোধের একটি সংক্ষিপ্ত কর্মসূচি, এটা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। এবং সেই বিষয়টি দর্শক আমি আপনাদের জানানোর চেষ্টা করেছি। ৬,৩১৪ দিন পর তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করলেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কতদিন পর, দীর্ঘ ১৭ বছর পর যদি হিসেব করা হয় দিনের হিসেবে, আমি যদি দিনের হিসেবে বলি সেটি হচ্ছে দাঁড়ায় ৬,৩১৪ দিন। অর্থাৎ অনেক দিন পর তারেক রহমান দেশে ফিরছেন। এবং যারা বিএনপিকে ভালোবাসে, বিএনপির রাজনীতি করে, যারা তারেক রহমানকে ভালোবাসে, তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন ৩০০ ফিটে তারেক রহমান আসবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই সিলেটে অবতরণ করবে, সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করবে তারেক রহমানকে বহনকারী বিমানটি। এবং তারপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবে। সব মিলিয়ে বলা যায় ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে সিলেটের মাটিতে তিনি পা রাখবেন না, বিমান অবতরণ করবেন। এবং সেখানে যারা যাত্রী রয়েছেন সিলেটে নামার, সেই সব যাত্রী হচ্ছে সিলেটে নেমে যাবেন এবং তারপর বিমান আবার ফ্লাই করে ঢাকায় চলে আসবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বেশ কিছু বিষয় মানুষের কৌতূহল রয়েছে, যেমন হচ্ছে অনেকেই জানতে চাইছেন যে ঢাকা শহরের মধ্যে সবসময় জনসভা হয় সোহরাওয়ার্দী উদ্যানে, মানিক মিয়া এভিনিউতে হয়, কিন্তু ৩০০ ফিটে কেন? আমি এটি আবারও বলি একটু, যে ৩০০ ফিটে আসলে কেন এই জনসভাটি করা হচ্ছে কিংবা এই সংক্ষিপ্ত সমাবেশটি করা হচ্ছে? জনদুর্ভোগ কমাতে ঢাকা জুড়ে বৃষ্টি, আরেকটি বিষয় বলতে চাই যে জনভোগান্তি কমাতে কি উদ্যোগ নেওয়া হয়েছে সে বিষয়টি দর্শক আপনাদের উদ্দেশ্যে একটু আমি জানাতে চাই। জনদুর্ভোগ কমাতে ঢাকা জুড়ে ২০টি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং সেখানে সার্বক্ষণিক চিকিৎসক, ওষুধপত্র ও অ্যাম্বুলেন্স রয়েছে। এবং সংশ্লিষ্ট ক্যাম্পগুলোর তালিকা জনসাধারণের সুবিধার্থে প্রকাশ করাও কিন্তু হয়েছে। এছাড়া বক্তব্যস্থলের কাছাকাছি ৬ শয্যার একটি অস্থায়ী ফিল্ড হাসপাতাল রয়েছে, যার সঙ্গে আইসিইউ সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স সংযুক্ত রয়েছে। পাশাপাশি বিশুদ্ধ পানি সরবরাহ, সর্বোচ্চ মোবাইল টয়লেট স্থাপন এবং কয়েক হাজার স্বেচ্ছাসেবক সার্বক্ষণিক সেবায় নিয়োজিত রয়েছেন সেই ৩০০ ফিট এলাকায়। এবং বিদেশগামী ও স্বদেশ ফেরত যাত্রীদের চলাচল, যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা, রোগী পরিবহন, অ্যাম্বুলেন্স এবং অন্যান্য জরুরি যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কী যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন, এসব কিন্তু সব নেওয়া হয়েছে। অর্থাৎ জনদুর্ভোগের বিষয়টি কিন্তু তারেক রহমান বেশ ভালোভাবে মাথায় রেখেছে। অর্থাৎ জনদুর্ভোগ যেন কোনোভাবেই না হয়, সে কারণেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে এই জনসভা হয়নি, এই সংক্ষিপ্ত সমাবেশ হয়নি, কিংবা এটা মানিক মিয়া এভিনিউতে হয়নি। এটি হচ্ছে ৩০০ ফিটে। এবং আমরা যত সময় যাচ্ছে, যত সময় গড়াচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ৩০০ ফিটে আসলে মানুষ বেড়েই চলেছে, জনস্রোত বেড়েই চলেছে। এত জনস্রোত দীর্ঘদিন পর আমাদের সহকর্মী প্রত্যুষ তালুকদারের কাছে আমরা একটু যেতে চাই, কারণ তিনি সিলেটে রয়েছেন। প্রত্যুষ তালুকদার, আপনি একটু জানাবেন যে সিলেটে কিছুক্ষণের মধ্যেই তারেক রহমানকে বহনকারী বিমানটি অবতরণ করবে সিলেট ওসমানী বিমানবন্দরে। আপনার কাছে একটু জানতে চাই প্রত্যুষ তালুকদার, কি তথ্য রয়েছে?
মধ্যেই আসলে বিমানটি অবতরণ করার যে কথা সেটি কিন্তু আমরা জানি। তবে ঠিক কখন সিলেটে এসে বিমানটি ল্যান্ড করবে